পক্ষে বাংলাদেশটা যে বদলে যাওয়া বাংলাদেশ এতে আর কোনো সন্দেহ নেই। তো বাংলাদেশ বদলে গেছে, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে। তবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, গাজায় যে গণহত্যা, তার উপর তার প্রভাব, কোভিড-19 প্রভাব, এসব কিছু মিলিয়ে সারা বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মন্দাভাব, স্থবিরতা, মুদ্রাস্ফীতি বেশি। বাংলাদেশও তার থেকে পিছিয়ে মানে রেহাই পায়নি, বাংলাদেশের একই অবস্থা। এর মধ্যেও আমরা অন্তত এটুকু বলতে পারি যে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ ঘটানোর যেগুলি ধাপগুলি আমরা অতিক্রম করেছিলাম সেটা আমরা ধরে রাখতে পেরেছি। তবে অনেক ক্ষেত্রে আমাদেরকে কৃচ্ছ্রতা সাধন করতে হয়েছে, অনেক ক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হয়েছে। এবারও এই অবস্থার মধ্যেও আমরা অন্তত একটা বাজেট দিতে পারলাম। বাজেটটা আমরা একেবারেই মানে পিছিয়ে যাইনি, তবে আমরা এবারে বাজেট দেওয়ার সময় যেটা লক্ষ্য রেখেছি যে খুব বেশি মানে বড় বাজেট না, কিন্তু দেশের উন্নয়নটা যেন অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রেখেই বাজেটটা প্রণয়ন করা হয়েছে। এবং সেখানে মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় পণ্য এবং চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, এসব দিকটা আমরা বিশেষভাবে নজর রেখেছি যাতে সেখানে যেন কোনো এই ইনফ্লেশনের চাপটা না আসে। তো আমাদের এখন একটা বড় চ্যালেঞ্জ যে ইনফ্লেশনটা কিভাবে আমরা নিয়ন্ত্রণে আনবো। কারণ আমার মনে আছে আমি 2009 সালে যখন সরকার গঠন করি তখন মুদ্রাস্ফীতি ছিল 12.3%, 12% উপরই ছিল। রিজার্ভ 1 বিলিয়নও ছিল না, এটা হলো বাস্তব কথা। সেখান থেকে আমরা অর্থনীতিকে অনেক উপরে তুলতে পেরেছি। তখন বাজেট দিয়েছিল মাত্র 68,000 কোটি টাকা, এখন আমরা অন্তত 7,97,000 দিলাম, 7,97,000 কোটি টাকার বাজেট আমরা দিতে পেরেছি। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তবে সেটা আমরা অনেক হিসাব নিকাশ করে অনেক মানে হয়তো যদি একটা সুস্থ পরিবেশ থাকে আমরা আরো ভালো দিতাম, আমরা সেটা দেইনি। আমরা খুবই মানে বলবো যে হিসাব নিকাশ করে আমরা করেছি। তো এটাকে বাস্তবায়ন করা, এখন মূল্যস্ফীতিটা আমাদের রাশটা টেনে ধরতে হবে। তবে ইতিমধ্যে মানুষকে বিশেষ করে সীমিত আয়ের যারা, তাদের জন্য আমরা পারিবারিক কার্ড করে দিয়েছি। আর একেবারে স্বল্প আয়ের যা, তাদের আমরা বিনা পয়সায় খাদ্য সাহায্য বা বিভিন্ন সহযোগিতা, আমাদের সামাজিক নিরাপত্তা, সেটা আমরা করে দিচ্ছি। এবং আর একটা জিনিস আমরা, যেটা আমাদের অঙ্গীকার ছিল বহুদিনের, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন। এই সার্বজনীন পেনশনটাও আমরা চালু করে দিয়েছি। সেখানে 4টা ধাপ আছে। কাজে এদিকে লক্ষ্য রেখে আমরা অন্তত অর্থনৈতিকভাবে সবাই একটু নিজের পায়ে দাঁড়াতে পারে এই ধরনের একটা ব্যবস্থা আমাদের লক্ষ্য। তো যাক, আমি আর এখানে বক্তব্য দিতে চাই না। বাংলাদেশ যে বদলে গেছে এবং এটা যে বদলে যাওয়া বাংলাদেশ, সেটাকে ধরে রেখেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের পরামর্শ, আপনাদের বক্তব্য, এগুলি আমাদের জানা দরকার। আমরা আগের মতো ঘন ঘন তো মিটিং করা সম্ভব হয় না, কারণ এত বেশি ব্যস্ত থাকতে হয়। তারপরেও আমি ভাবলাম যে আগে উপদেষ্টা পরিষদের মিটিং করি। আমরা ওয়ার্কিং কমিটি মিটিং করেছিলাম, তো এখন আমরা উপদেষ্টা পরিষদের মিটিংটা করতে চাচ্ছি। আর যেহেতু বাজেটটা দিয়েছি, ইলেকশনটা করলাম, ইলেকশনে যারা সহযোগিতা করেছেন, আমাদের যেখানে বসে একটা টিম তৈরি করে দিয়েছিলাম যারা সার্বক্ষণিক কাজ করেছে আমাদের নির্বাচনের জন্য, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। কারণ তাদের একটা অভিজ্ঞতা আছে ইলেকশনটা পরিচালনার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে তারা যথেষ্ট খেটেছেন। তাছাড়া মানুষের একটা হচ্ছে মানুষের আস্থা বিশ্বাস, যেটা আমাদের সব থেকে বেশি মানে গুরুত্বপূর্ণ ছিল, এবং যে জায়গাটা আমরা সেটা অর্জন করতে পেরেছি সেটা হলো মানুষের আস্থা। এই আস্থাটার জায়গাটা আমাদের এখনো রয়ে গেছে, সেটাই আমাদের বড় শক্তি। কারণ অনেক আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র ছিল যেন নির্বাচনটাই না হয়, যেটা ছিল যে নির্বাচন যেন না হয়, নির্বাচন করা যাবে না, এই ধরনের একটা প্রক্রিয়া শুরু করেছিল। আর সেই জন্য বিরোধী দল ইলেকশনে আসবে না, কারণ তারা জানে ইলেকশন তো হবেই না, কাজেই তারা ইলেকশনে আসবে না। তো সেখানে নির্বাচন হয়ে যাওয়ার পরে একটা ছিল, চক্রান্ত ছিল। এগুলি আমরা কিছুটা বুঝতে পারি, যার জন্য এবার ইলেকশনটা আমরা একটা রিস্ক নিয়েছিলাম। রিস্কটা হলো আমি ইলেকশনটা ওপেন করে দিয়েছি। আমরা যখন নমিনেশন দিলাম সত্য, কিন্তু সেই সাথে সাথে ওপেন করে দিয়ে বললাম যে যত বড় দাঁড়াতে পারো,
হয়তো এমন হতে পারতো যে যারা দাঁড়ালো তারাই বেশি হয়ে গেল, আমরা পার্টি তো কম পেলাম, আসলে তা পাইনি আমরা। তবে আমাদের এই ওপেন করে দেওয়াতে যেটা হয়েছে যে 2008-এর ইলেকশনে আমরা এককভাবে 233টা আসন পেয়েছিলাম, এবার আমরা 223টা পেয়েছি, কারণ আমাদের স্বতন্ত্র যারা অনেকেই জয়ী হয়ে এসছে। আর অপোজিশনের অবস্থা খুবই করুণ, কারণ বিএনপি তো 2008-এর নির্বাচনে মাত্র 30টা সিট পেয়েছিল তারা, কিন্তু তখন মানুষের একটা ধারণা এরকম ছিল যে বিএনপি আর আওয়ামী লীগ সমান সমান, কাজে সিট ভোট সমান সমান হবে, হয়তো একটা হাং পার্লামেন্ট হয়ে যাবে, এরকম একটা চিন্তা ছিল তখন যারা ইলেকশন কন্ডাক্ট করছে তাদের, বা ক্ষমতা ছিল তাদের, ওটা চিন্তা ছিল। কিন্তু দেখা গেল যে মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর, কারণ ওই নির্বাচন নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারেনি, তোলেও নাই, এবং যারা বিরোধী দল তারাও করতে পারে না। কাজে সেই নির্বাচনেই আওয়ামী লীগ এককভাবে, আমাদের তো মহাজোট ছিল কিন্তু এককভাবেই আমাদের ছিল 233টা সিট, আর এবার ইলেকশন আমাদের হচ্ছে 223টা সিট। এরপর মাঝখানে আমাদের দুটো ইলেকশন আবার হয়ে গেছে, 2014 এবং 2018। ওই ইলেকশনগুলিও বানচাল করার জন্য অগ্নিসন্ত্রাস, আগুন দিয়ে মানুষ পোড়ানো, নানা ধরনের ঘটনা ঘটিয়েছিল। কাজী এভাবে ইলেকশন বাধা দিতে চেষ্টা করেছে, কিন্তু শতবাধা অতিক্রম করে মানুষ কিন্তু ভোট দিয়েছে এবং আমরা আবার জয়ী হয়ে ক্ষমতায় এসেছি। 18 ইলেকশনে সবাই মিলে ইলেকশনে আসলেও বিএনপির তো সমস্যা হচ্ছে যে তাদের নেতৃত্বের অভাব, কারণ সাজাপ্রাপ্ত আসামি মানে পলাতক, সেই 21 আগস্ট গেট হামলা, 10টা অস্ত্র মামলার আসামি তারেক, যে সে লন্ডনে বসে হুকুম দেয়, তারা এখানে। তো ইলেকশনে তাদের নমিনেশন একটা লন্ডন থেকে আসে, একটা পুরানা পল্টন থেকে আসে, একটা গুলশান থেকে আসে। দেখা গেছে এক এক সিটে 2-3 জন তাদের ক্যান্ডিডেট, তার নিজেদের মধ্যে কামড়াকামড়ি, একটা পর্যায়ে তারা নিজের ইলেকশন থেকে চলে যায়, ইলেকশনটি ঠিকমতো করেন। এটা হলো বাস্তবতা, কারণ তারা জানে হেরে যাবে, আর ওই হেরে যাওয়ার ভয় বারবার ইলেকশন থেকে পিছিয়ে যায়, আর ইলেকশনটাতে না হয় সেই চক্রান্ত করে। এই চক্রান্ত তো ওদের, যাদের চক্রান্তের মধ্য দিয়ে জন্ম, তারা তো চক্রান্তই করবে, মানুষের ভাগ্য নিয়ে খেলবে। এটাই তো সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এইগুলি তো ছিল, হাওয়া ভবন, এই সবই ছিল তাদের কর্মকাণ্ড।